তৃণমূল আমলে একের পর এক চা বাগান বন্ধ করে দেওয়া হয়েছে এবং চা শ্রমিকরা তার ক্ষতিপূরণ পায়নি। চা শ্রমিকদের জীবন যন্ত্রণা সর্বোচ্চ জায়গায় গিয়েছে, তাদের পরিবারের কোনো নিরাপত্তা নেই। চা বাগানগুলোর মধ্যে কন্টিনিউয়াস একটা মেরুকরণের রাজনীতি, একটা আনরেস্ট তৈরি করবার চেষ্টা করেছে তৃণমূল বিজেপি দুয়ে মিলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো বড় আকারের ফেক নিউজ ইন্ডাস্ট্রির সিইও হওয়ার যোগ্যতা রাখেন। প্রতিটা কথাতে উনি অন্তত 5টা করে এই ধরনের ফেক নিউজ প্রোপাগান্ডার আকারে ছড়িয়ে দিতে থাকেন। বিজেপির হাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় না থাকলে ওনার কটা সিটে লড়বে, কটা সিটে জিতবে, কটা সিটে নাচবে, এসবের কথা বলার ওনার জায়গায় থাকতো না, জেলের ভেতর থাকতো। ও পাবলিকের যা টাকা মেরেছে, পশ্চিমবঙ্গের পাবলিকের টাকা মেরে বিদেশের অ্যাকাউন্টে সেই টাকা আউটসোর্স করে রেখেছে। এইরকম একটা লোক সে মঞ্চে দাঁড়িয়ে এত কথা বলছে, তার কারণ ওর মাথার উপর বিজেপির হাত আছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া হয়ে গেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্রে যত তৃণমূল লিড করেছিল তার চেয়ে সেই সংখ্যা বা তার চেয়ে বেশি সংখ্যায় নাম বাদ যাচ্ছে ভোটারদের। তার মধ্যে কোথাও কি নিশ্চিত যে এই মৃত ভোটার বা অবৈধ ভোটারেই তাদের লিডের যে সংখ্যাটা সেটা কোথাও কি মিলে যাচ্ছে? এই কথা আমরা বারংবার বলেছি যে দীর্ঘ কয়েক বছর ধরে প্রতি বছর নিয়ম করে বামপন্থীরা নির্বাচন কমিশনের কাছে এই তালিকা, মৃত শিফটেড ডাবল এন্ট্রি ভোটারের তালিকা দিয়ে এসছে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন বারবার সেই প্রতিটা তালিকাকে তারা লুকিয়ে রেখে দিয়েছে, নিজেদের কাছে রেখে দিয়েছে বা অপ্রয়োজনীয় মনে করেছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে যে একটা বিপুল পরিমাণ মৃত ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, শিফটেড ভোটার অ্যাকুমুলেটেড হয়েছে আমাদের ভোটার লিস্টে, যার ফলে একটা নির্ভুল ভোটার লিস্ট কখনোই তৈরি করা সম্ভব হয়নি গত বেশ কয়েক বছর ধরে। তার সুযোগটা তৃণমূল নিয়েছে। বেশিরভাগ জায়গাতেই এই ধরনের মৃত ভোটার, এই ধরনের ডাবল এন্ট্রি ভোটার, শিফটেড ভোটারদের ভোট তৃণমূল চুরি করে নিজেরা ভোট দিয়ে দিয়েছে। এখন তৃণমূলের মূল লক্ষ্যটা হলো যাতে এই ভোট ব্যাংকটা, এই যে মৃত ভোট ব্যাংক, এটা তৃণমূলের একটা ভোট ব্যাংক, ডেড ভোট ব্যাংক, এই ডেড ভোট ব্যাংক, এই শিফটেড ভোট ব্যাংক, এই ডাবল এন্ট্রি ভোট ব্যাংক, মানে এই অন্যায্য ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা রক্ষা করা। যদি রক্ষা না করতে পারে, এই অন্যায্য ভোট ব্যাংকটাকে জিয়ে না রাখতে পারলে সরকারটাও জিয়ে থাকবে না, এটা তৃণমূল ভালো জানে। সেই কারণেই এসআইআর এর মাধ্যমে যে অন্য যা কিছু করার পরিকল্পনা বিজেপি নিয়েছে, সেই পরিকল্পনাগুলো সম্পর্কে কিন্তু তৃণমূল একটিও কথা বলছে না। তৃণমূলের মূল লক্ষ্য হচ্ছে যে ওই নিজেদের ওই ভোট ব্যাংকটা, মৃত ভোট ব্যাংকটাকে জিয়ে রাখা, তার জন্য এরা দৌড়ে মরছে। এবং এসআইআর এর মাধ্যমে বিজেপি যে মেরুকরণের চেষ্টাটা করছে, সেই মেরুকরণের আগুনে ঘি ঢালছে তৃণমূল। অভিষেক ব্যানার্জি আলিপুরদুয়ারে গেলেন, আর সেখানে চা শ্রমিকদের নিয়ে কথা বললেন, যে কথা এতদিন আমরা বামেদেরকে বলতে দেখেছি, তৃণমূল কংগ্রেস কখনোই বলেনি। কিন্তু এখন তারা বলছে চা শ্রমিকদের মজুরি 250 থেকে 300 করে দেবে যদি চতুর্থবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসেন। 26টা চা বাগান বন্ধ হয়ে গেছে, 26টা। চা শ্রমিকরা কোন অবস্থার মধ্যে রয়েছে, চা শ্রমিকরা কোন ভয়াবহ অবস্থায়, তাদের পরিবার, ছেলে মেয়েগুলো পড়াশুনো করতে পারে না। 250 টাকা রোজ বাবা মায়ের, মানে প্রতিদিনের মজুরি, সারাদিন চা পাতা তোলবার পরে সেই ছেলে মেয়ে, তাকে যদি লেখাপড়া করতে যেতে হয়, নিয়ারেস্ট যে স্কুল বা নিয়ারেস্ট যে কলেজ, সেখানে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্টেশনের খরচা, তাতে তার প্রতিদিন 100 টাকার উপর বেরিয়ে যায়। মানে শুধু যাতায়াত করতে স্কুল কলেজ পর্যন্ত 100 টাকার উপর তার খরচা হয়ে যাচ্ছে প্রতিদিন। এদিকে গোটা পরিবারটার রোজগার কিন্তু প্রতিদিন 250 টাকা। বড় অংশের ড্রপ আউট চা শ্রমিক পরিবার থেকে। চা বাগানগুলোতে সরকারি স্কুল, চা বাগানগুলোর চত্বর জুড়ে ওই চা বলয়ের মধ্যে সরকার অনুমোদিত কলেজ ফাঁকা হয়ে পড়ে আছে। সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে রাজ্যের সরকার। এখন হঠাৎ করে একদিন, এগুলো তো আসলে মানে নির্বাচনের আগে পলিটিক্যাল ট্যুরিজম। এবং যেটা বললেন যে এই তাদের মজুরি বাম আমলের থেকে তৃণমূল আমলে বেশি বৃদ্ধি হয়েছে। বাম আমলেই চা শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির একটা জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছিল, এবং তার পরবর্তীতে তৃণমূল আমলে একের পর এক চা বাগান বন্ধ করে দেওয়া হয়েছে এবং চা শ্রমিকরা তার ক্ষতিপূরণ পায়নি।
চা শ্রমিকদের জীবন যন্ত্রণা সর্বোচ্চ জায়গায় গিয়েছে, তাদের পরিবারের কোনো নিরাপত্তা নেই। চা বাগানগুলোর মধ্যে কন্টিনিউয়াস একটা মেরুকরণের রাজনীতি, একটা আনরেস্ট তৈরি করবার চেষ্টা করেছে তৃণমূল বিজেপি দুয়ে মিলে। এইটা করে 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 চা শ্রমিকদের ঐক্য ভাঙবার চেষ্টা করেছে দিনের পর দিন। আজকে যখন দেখছে সেই ঐক্য ভাঙতে পারছে না, একের পর এক ধর্মঘট যখন হচ্ছে, চা শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে লাল ঝান্ডা কাঁধে নিয়ে তারা ধর্মঘটে সামিল হচ্ছে, তখন এই ধরনের কথাবার্তাগুলো বলে 250 টাকা থেকে 300 টাকা তার মজুরি যদি করেও দিল, আমি ধরলাম করেও দিল, আমি ধরলাম যে 250 থেকে 300 টাকা তার মজুরি হলো, তাহলেও তার পরিবারের ছেলেটা সে স্কুলে যাবে কি করে, সে কলেজে যাবে কি করে? তাহলে কি একজন চা শ্রমিকের ছেলে মেয়ে সেও যাতে বাধ্য হয় 10 বছর 12 বছর বয়সে চা শ্রমিক হিসেবেই নিযুক্ত হয়ে যেতে, এই ব্লুপ্রিন্ট তৈরি করবার চেষ্টা করছে সরকার। কবে কোন চা শ্রমিকের বাড়ির দাওয়ায় বসে সরকারের কোনো প্রতিনিধি তারা বাড়ির দাওয়ায় বসে তাদেরকে বুঝিয়েছে যে তোমার ছেলে মেয়েকে লেখাপড়া করানোটা জরুরি, আমরা দায়িত্ব নিচ্ছি, তোমার ছেলে মেয়ে যাতে লেখাপড়া করতে পারে, আমরা এখানে ফ্রি বাসের ব্যবস্থা করব, কি আমরা এখানে স্টুডেন্ট কনসেশনের ব্যবস্থা করব বাসে বা যে কোনো লোকাল ট্রান্সপোর্টে, আমরা এখানে 4টে গোটা উত্তরবঙ্গে যদি তুমি দেখো ট্রেনে করে যাতায়াত করার এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো বন্দোবস্ত নেই, কিন্তু এই যে লোকাল ট্রেন আমরা যা দেখি ইত্যাদি, এই সবই তো দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কিন্তু কোনো ট্রেনের বন্দোবস্ত নেই, সবটাই বাস নির্ভর, এবং সেই বাসের ভাড়া ঊর্ধ্বমুখী, এবং সেই বাসে করে যদি কোনো চা শ্রমিকের পরিবারের ছেলে মেয়ে তারা টাকা ছাড়া বাসে ওঠে, তাদেরকে নিগ্রহ করা হয় উত্তরবঙ্গে। এর পেছনে বিজেপি আছে, একটা ঘৃণার বলয় তৈরি করবার চেষ্টা করছে। আমরা নিজেরা কাজ করতে গিয়ে দেখেছি, ইমিডিয়েট স্কুল কলেজ প্রয়োজন চা বলয়তে। যদি চা শ্রমিকদের জীবন যন্ত্রণা থেকে তাদেরকে বের করে আনতে হয়, তাদের পরিবারকে, তাদের ছেলে মেয়েদেরকে যদি একটা সুস্থ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে ইমিডিয়েট স্কুল কলেজের প্রয়োজন আছে। আগে সেইটার সম্পর্কে কি বক্তব্য, সেইটা তৃণমূল বলুক। এবং বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটে লড়ার কথা বললেন বা জেতার কথা বললেন, অন্যদিকে বিজেপি বলছে 220। বামেদের এরকম কোনো আসন টার্গেট? বিজেপির হাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় না থাকলে ওনার কটা সিটে লড়বে, কটা সিটে জিতবে, কটা সিটে নাচবে, এসবের কথা বলার আমার জায়গাই থাকতো না, জেলের ভেতর থাকতে হতো। ও পাবলিকের যা টাকা মেরেছে, পশ্চিমবঙ্গের পাবলিকের টাকা মেরে বিদেশের অ্যাকাউন্টে সেই টাকা আউটসোর্স করে রেখেছে। এইরকম একটা লোক সে মঞ্চে দাঁড়িয়ে এত কথা বলছে, তার কারণ ওর মাথার ওপর বিজেপির হাত আছে। ও জানে যে আমি যাই করে নি, বিজেপি আমায় কিছু করবে না, কারণ সেট করে রাখা আছে। সেই কারণে কি অমিত শাহকে যখন তিনি রাজ্য সফরে এসেছেন তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয় না, এত লিপস এন্ড বাউন্সের টাকা এদিক ওদিক সবকিছু উনি এড়িয়ে গেছিলেন, বিরক্ত হয়েছিলেন এই প্রশ্নে। কারণ ওই যে লিপস অ্যান্ড বাউন্স তুমি বললে, ওই লিপস অ্যান্ড বাউন্সের লিপসটা হচ্ছে অভিষেক আর বাউন্সটা হচ্ছে বিজেপি। লিপস হচ্ছে মানে লাফাবে হচ্ছে তৃণমূল, আর সেই তৃণমূলের লম্ফজম্পকে আড়াল করবে, বাউন্ড করে রাখবে হচ্ছে, বাউন্ডারিটা দেবে হচ্ছে বিজেপি। এবং সেইটার জন্যই এই দুর্নীতি। হেন কোনো মানে পশ্চিমবাংলায় এমন কোনো সেক্টর নেই যেখানে তৃণমূল দুর্নীতি করেনি, আর এমন কোনো দুর্নীতি নেই যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মুনাফা, তার রোজগার করেনি। সেই অভিষেক, সে এখন এত বড় বড় কথা বলে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে, সে ঘুরেও তো বেড়াচ্ছে পাবলিকের ট্যাক্সের টাকায়। যে কথাগুলো বলছে, যে মঞ্চে দাঁড়িয়ে বলছে, যে বিশাল বিশাল হোর্ডিং লাগিয়ে বলছে, যে মাইকটা নিয়ে বলছে, যে সাউন্ড সিস্টেমে কথাগুলো মানুষের কাছে যাচ্ছে, ওই প্রতিটা টাকা তো মানুষের গ্যাটের টাকা, সেই টাকা চুরি করে এই কাজ করছে। এরপর তারা করবে মানুষ। তবে আমরা দেখেছি যখন অনেক দফায় ভোট হয় তখন ভোট চুরিটাও বেড়ে যায়, বুথে বুথে ভোটের ছাপ্পাটাও বেড়ে যায়, কিন্তু এবারে এসআইয়ের আবহে ইলেকশন কমিশন সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে 1 দফায় ভোট হতে চলেছে। 1 দফায় ভোট হলে কি ভোট চুরিটা কমানো যাবে? সেটা নির্ভর করছে নির্বাচন কমিশন কোন ভূমিকা পালন করবে। 6 দফায় ভোট হয়েছে, 5 দফায় ভোট হয়েছে বামপন্থীদের আমলে, কোথায় ভোট চুরি, কোথায় ছাপ্পা? বামপন্থীদের আমলে নির্বাচন কমিশন তারা একটা স্বতন্ত্র ভূমিকা পালন করেছে, স্বকীয় ভূমিকা পালন করেছে বলেই
ভোট প্রক্রিয়াটা একটা গণতন্ত্রের উৎসব ছিল, ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি ছিল। 2011 পরবর্তী সময় থেকে আমরা কন্টিনিউয়াস দেখেছি। আচ্ছা 2011 সাল, ধরো 2011 সাল বামপন্থীরা তারা পরাজিত হলো, তাই তো? তাহলে বামপন্থীরা পরাজিত হলো, ওই 2011 সালের নির্বাচন কোথাও কোনো এই ধরনের ঘটনা বা এই ধরনের ভোটদানে আটকে দেওয়া মানুষকে ইত্যাদি কোথাও দেখেছো? মানুষ তো পরে রেজাল্টে বোঝাই গেছিল যে মানুষ বামপন্থীদের প্রত্যাখ্যান করেছিল 2011-তে, তৃণমূলকে ঢালাও ভোট দিয়েছিল। তাহলে তৃণমূলকে ঢালাও ভোট পড়ছে তৃণমূলের পক্ষে, এটা বোঝার পরেও কিন্তু বামপন্থীরা কোথাও এই প্রয়োজনই বোধ করেনি যে মানুষকে ভোট দিতে দেবো না, কারণ এটা মাথার মধ্যে নেই বামপন্থীদের। কিন্তু তৃণমূল এইটাকে সিস্টেম বানিয়ে ফেললো। আজকে তুমি যে কোনো নতুন ভোটার, আমি সব থেকে বড় আমাদের কাছে সব থেকে চিন্তার বিষয়টা হচ্ছে নতুন ভোটার, কারণ তারাই তো পরে আগামী ভবিষ্যৎ, আগামীর বাংলাটা গড়বে। এই নতুন ভোটার, 18 বছর বয়সী ভোটার, তুমি কাউকে একটা জিজ্ঞেস করো, সে তার নাম তুলেছে ভোটার লিস্টে ইত্যাদি, সে আগ্রহী বোধ করে না আর ভোট দিতে। কারণ সে মনে করে যে আমি ভোট দিতে গিয়ে কি করবো, আমি ভোট দিতে যাবো, গিয়ে দেখবো যে আমার ভোটটা কোনো এক পাড়ার ছেলে মস্তান সে দিয়ে দিয়েছে, বা আমি ভোটের লাইনে গিয়ে দাঁড়াবো, আমাকে হুমকি দেওয়া হবে, এই তুই আমি যাকে বলে দেবো তাকেই ভোট দিতে হবে, তার বাইরে কাউ ভোট দিতে পারবি না। অতএব একটা ডেমোক্রেসিটাকে ডেমো মোডে নিয়ে গেছে গোটা পশ্চিমবাংলার মাটিতে, এবং গণতন্ত্রের উৎসবকে গণতন্ত্রের কবরে পরিণত করেছে তৃণমূল, এবং বিজেপির তো মদত আছে অবশ্যই। দাদা আমি একটু অন্য প্রসঙ্গে যাব। এই যে প্রচুর পরিমাণে ভুয়ো খবর বা যদি বলি ভুয়ো প্রচার, যে তৃণমূল যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে ভাতা দেওয়া বন্ধ করে দেবে, বামপন্থীরা লড়াই করছে, মাঠে লড়াই করছে, তারা মিছিল করছে, সবকিছু করছে, কিন্তু কোথাও গিয়ে ভাতার জন্য মানুষ ভোট দিচ্ছে, বিশেষ করে মহিলারা, লক্ষ্মীর ভান্ডার, এবং কোথাও গিয়ে ভাতাগুলো যদি এর আগেও বাম আমলেও ভাতা ছিল, তৃণমূল এসছে, সেই ভাতাগুলোর নাম পরিবর্তন করে সেই ভাতাগুলো দেওয়া হচ্ছে, কিন্তু তারা সাধারণ মানুষকে বুঝিয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস চলে গেলেই ভাতা দেওয়াটাই বন্ধ করে দেবে পরবর্তীতে যারা সরকার করবে। তো বামপন্থী একজন শিল্পী চন্দন সেন, তিনি যেটা বলছেন যে এই যে এসএফআই যারা করে বা যুব যারা করে, তাদের উচিত আগে এই ভুল খবরগুলোকে বিশেষ ঠিক করা, এগুলো উনি বলেছেন, এবং যেটা করলেই আবার হয়তো কোথাও গিয়ে ক্ষমতায় ফেরা যায়। বা বিশেষ করে উনি বললেন যে বামেদেরকে আগে শ্রেণী রাজনীতিতে ফিরতে হবে। কতটা মনে করছেন? এক নম্বর কথা হচ্ছে যে ফেক নিউজ এখন গোটা দেশের বুকে যদি দেখো তুমি, এবং গোটা দুনিয়ার বুকেও ফেক নিউজের একটা নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলেছে দক্ষিণপন্থীরা। রাইট উইং পলিটিক্স তার নিজের সপক্ষে একটা মতামত নির্মাণ করবার জন্য, একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করবার জন্য কন্টিনিউয়াস এই ফেক নিউজ প্রোপাগান্ডা চালিয়ে যায়। ভারতেও আমরা দেখেছি, পশ্চিমবাংলাতে মুখ্যমন্ত্রী নিজে, মানে যদি কোনো বড় ফেক নিউজ ইন্ডাস্ট্রি গোটা দুনিয়া জুড়ে তৈরি হয়, তাহলে সেই ইন্ডাস্ট্রির সিইও হওয়ার যোগ্যতা রাখেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো বড় আকারের ফেক নিউজ ইন্ডাস্ট্রির সিইও হওয়ার যোগ্যতা রাখেন, কারণ প্রতিটা কথাতে উনি অন্তত 5টা করে এই ধরনের ফেক নিউজ প্রোপাগান্ডার আকারে ছড়িয়ে দিতে থাকেন। কে বলেছে বামপন্থীরা বাংলার দায়িত্ব পেলে কোথাও কোনো ভাতা কমে যাবে? বামপন্থীরা বরং এটা তো বারবার বাংলা বাঁচাও যাত্রা হলো সিপিআইএম এর পক্ষ থেকে, গোটা বাংলা জুড়ে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, সুজন চক্রবর্তীরা, তারা তো গোটা বাংলা জুড়ে এই কথা বারবার বলছে যে ভাতা কমবে তো নাই, বরং ভাতা বাড়বে, এবং অনেকটাই বেশি বাড়বে। তার কারণ হচ্ছে এই প্রতিটা প্রকল্পের টাকা সরাসরি মানুষের কাছে পৌঁছবে। এখন প্রকল্পের টাকা সরাসরি মানুষের কাছে পৌঁছয় না। লক্ষ্মীর ভান্ডারের টাকাও ফর্ম ফিল আপ করতে গেলে 500 টাকা তৃণমূলের ব্লক সভাপতিকে দিতে হয়। বামপন্থীরা বাংলার দায়িত্ব পেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা সরাসরি মানুষের কাছে পৌঁছবে। অতএব আমি 6000 পেলাম 6 মাসে, 6000 পেলাম, তার আবার 500 দিয়ে দিতে হলো, আমার ব্লক সভাপতিকে 500 দিতে হলো, আরো কাকে কাকে কোথায় কোথায় কত দিতে হচ্ছে আমি সেটা আছেই সেসব। তাহলে সেই 6000টা ইম্প্যাক্ট টাকাটাই বাংলার মায়েরা পাবে, বা তার বেশি পাবে, কারণ যে টাকা বিজ্ঞাপনে খরচ হচ্ছে সেই টাকা তো বাঁচবে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর মুখ দেখানো বিজ্ঞাপন, তার পেছনে যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে,
সেই কোটি কোটি টাকা তো বাঁচবে। বামপন্থীদের সময় দেখা গেছে নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, তাতে ঋত্বিক ঘটকের ছবি নেই, সত্যজিৎ রায়ের ছবি নেই, মৃণাল সেনের ছবি নেই, ছবি আছে মমতা ব্যানার্জির, তা আবার একটা দুটো নয়, 500টা 600টা ব্যানার। বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি কোনোদিন দেখেছো নন্দনের ফিল্ম ফেস্টিভ্যাল তৎকালীন সময়? আমি তখন বাচ্চা ছেলে, মানে আমরা সকলেই সেই সময় খুবই স্কুল পড়ুয়া, হয়তো যারা আমাদের কথা শুনছে তাদেরকে প্রশ্ন করবো কোনোদিন দেখেছেন? তাহলে বিজ্ঞাপনের পেছনে যে খরচাটা হচ্ছে সেই খরচাটা তো বাঁচবে, সেই খরচাটাও তো নির্দিষ্ট খাতে মানুষের জনকল্যাণে ওয়েলফেয়ারিস্ট অ্যাপ্রোচে খরচা হবে। আরো 5টা প্রকল্প আসবে, পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দিষ্ট প্রকল্প বামপন্থীরা প্ল্যানিং করেছে, আসবে। এই কথা বাংলা বাঁচাও যাত্রার মধ্যেই ঘোষিত হয়েছে। অবৈতনিক শিক্ষা 12 ক্লাস পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করার বন্দোবস্ত বামপন্থীরা জ্যোতি বসু করে দেখিয়েছিলেন পশ্চিমবাংলার মাটিতে। সরকারি স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করেছে আমাদের প্রজন্ম। সেই প্রকল্প সেটা আরো এক্সটেন্ড করা যায়, যাতে গ্রাজুয়েশন লেভেলেও সরকার দায়িত্ব নেবে পড়াশোনার। পুরোটা পারলো না, কিন্তু এমন স্কলারশিপ, এমন স্টাইপেন্ডের বন্দোবস্ত করা গেল যে মিনিমাম খরচ কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট রাজ্যের ছেলেমেয়েরা পেল। সেই বন্দোবস্ত বামপন্থীরাই তো এই পরিকল্পনা করছে। এগুলোর বাইরেও তো তৃণমূল কংগ্রেস, যেটা তুমি বললেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই ক্ষমতাটাকে সিইও হওয়ার, যদি ফেক নিউজের কোনো এরকম এজেন্সি বা ইনস্টিটিউট হয়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কি বামেরা বা ছাত্র যুব তারা কি লড়তে পারছে? অবশ্যই। আমরা তো বারবার এই প্রচার, এই ফেক নিউজের, শুধু মমতা ব্যানার্জির ফেক নিউজ না, এই বাংলাতে বিজেপি, আরএসএস তারা যে ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে গোটা দেশ জুড়ে, আমি আবারও বলছি তোমায়, এটা গোটা দুনিয়ার মাটিতে। তুমি যার কথা রেফার করলে, চন্দনদার কথা, চন্দনদা উনি আমাদেরকেও বহুবার বলেছেন, এবং চন্দনদার এই অভিজ্ঞতা তুমি শুনে থাকবে হয়তো। চন্দনদার এই অভিজ্ঞতা হয়েছিল নানান দেশে ঘুরে ঘুরে। ফিনল্যান্ডের কথা উনি নিশ্চয়ই বলেছেন তোমাদেরকে। নানান দেশে ঘুরে ঘুরে এই অভিজ্ঞতা হয়েছে চন্দনদার, এবং চন্দনদা সেই সমস্ত দেশে এইটাই দেখেছে যে এই ফেক নিউজ এমন ভাবে মানুষের মতামতকে নির্মাণ করছে এবং মানুষকে ভুল পথে, মূলত তরুণ প্রজন্মর মতামতকে নির্মাণ করছে এবং তাৎক্ষণিকভাবে তাকে প্রভাবিত করবার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরাও নানান বিকল্প বন্দোবস্ত, নানান ধরনের নতুন ধরনের প্রচার পদ্ধতি এবং তাৎক্ষণিকভাবে কতটা কাছে পৌঁছানো যায় মানুষের কাছে, মানে আমি শুধু বলছি না যে শুধু তার বাড়ির দাওয়াতে বসা, বাড়ির দাওয়াতে তো বসা বটেই, এই যে শ্রেণী অভিমুখ, বামপন্থীদেরই তো একমাত্র শ্রেণীর লড়াইয়ের জায়গা আছে। আর তো কেউ শ্রেণীর লড়াই লড়বে না, আর বামপন্থীরাই তো লড়ছে। এই যে গোটা পশ্চিমবাংলা জুড়ে মোহাম্মদ সেলিম ঘোষণা করেছেন, অলরেডি গোটা রাজ্যে বামপন্থীরা নেমে পড়েছে যে পাড়া বৈঠক। পাড়া বৈঠক কাদের, কেন পাড়া বৈঠক? তো ওই শ্রেণীর গন্ধটা, ক্লাস স্ট্রাগল একমাত্র বামপন্থীরাই পৃথিবীর ইতিহাসে করে এসছে, বামপন্থীরাই পৃথিবীর ইতিহাসে করে যাবে যতদিন গোটা দুনিয়া জুড়ে শ্রেণী বিভাজন থাকবে। যতদিন গোটা দুনিয়া জুড়ে বড় লোক আর ছোট লোক থাকবে, ততদিন এই ছোট লোকেদেরকে একসাথে এক জায়গায় করে, মানে গরিব মানুষকে এক জায়গায় একজুট করে সেই শ্রেণীর লড়াইটা বামপন্থীরাই লড়বে, এই বিষয়ে সবাই নিশ্চিত। এখন তৃণমূল, তার কাজ হচ্ছে সেই গরিবকে শোষণ করে, সেই গরিবের মাথায় চাটি মেরে নিজেদের 2 পয়সা ইনকাম করে নেওয়া। বিজেপির লক্ষ্য হচ্ছে যে এই বড় লোকেদেরকে আরো বেশি করে সম্পত্তির মালিক করা, গরিবকে শুষে নিয়ে। তৃণমূলের লক্ষ্য হচ্ছে যে বড় লোকেদেরকে পাশে বসিয়ে গরিবকে শুষবে, বড় লোকেদের জন্য জায়গা করে দেবে আরো বেশি করে, এবং পাশাপাশি গরিবের মাথায় চাটি মেরে তাকে বোঝাবে যে দেখো আমি কিন্তু তোমার সাথে আছি, আমি হাওয়াই চটি পরি তাই আমি তোমার সাথে আছি, কিন্তু হাওয়াই চটিটার দাম কত সেটা তো আর গরিব মানুষরা জানতে যাচ্ছে না। এই রাজনীতির বিরুদ্ধে, এটা দক্ষিণপন্থী রাজনীতির স্টাইল, এটা রাইট উইং পপুলিজমের স্টাইল, তার বিরুদ্ধে নানানভাবে, এটা শুধু একমুখী লড়াই নয়, এটা বহুমুখী লড়াই। এই লড়াইয়ের অনেকগুলো মুখ আছে, এই লড়াইয়ের অনেকগুলো এভিনিউজ আছে। এই প্রত্যেকটা এভিনিউজ আমরা চেষ্টা করছি
যতটা তীব্র করা যায় এই লড়াইটাকে, সব মিলিয়ে লড়াইটা তো একটাই, বাংলাকে বাঁচানোর লড়াই। তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচানোর বিকল্প বিজেপি নয়, কারণ তৃণমূলই বিজেপিকে এই বাংলায় জমি দিয়েছে। বিজেপি এই বাংলায় ছিল না, বিজেপি বাংলার পার্টি ছিলই না। বিজেপি বাংলার সংস্কৃতি, কৃষ্টি, মূল্যবোধ এই সম্পর্কিত কোনো ধারণাই বিজেপির নেই। তৃণমূল বাংলার মাটিতে বিজেপিকে সিজেন্ট করেছে। বিজেপি চায় বাংলার মাটিতে তৃণমূল টিকে থাকুক, তাহলে আরএসএস এর প্রজেক্ট বাংলায় ইমপ্লিমেন্ট করা সহজ হবে। কারণ ট্রিপল ইঞ্জিন সরকার চলছে তো বাংলাতে। বিজেপি যেখানে, সেখানে তো ডবল ইঞ্জিন বলে ওরা, আমরা বলছি বাংলায় ট্রিপল ইঞ্জিন চলছে। আরএসএস মাথার ওপর আছে, বিজেপি আছে, তৃণমূল আছে, তিনে মিলে চালাচ্ছে। এখন এই জায়গাটাকে যদি ধাক্কা দিতে হয়, তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বা বিজেপির বিকল্প, এই যে তৃণমূল এখন বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে আমায় ভোট দাও, নয় তো বিজেপি চলে আসবে, বিজেপির বিকল্প তৃণমূল নয়। কারণ এই চোর চিটিংবাজদেরই টাকাটা বিজেপির দপ্তরে পাহারা দেওয়ার কাজ প্রাক্তন তৃণমূলের নেতারা করে, গিয়ে দেখবে। বিকল্প একটাই, সেটা বামপন্থীরা, সেটা লাল ঝান্ডা। বাংলাকে বাঁচাতে একমাত্র লাল ঝান্ডাই পারে। বাংলাকে বাঁচানোর জন্য নতুন ভাবনা, এই প্রজন্মের জন্য নতুন ভাবনা, কাজের সন্ধান তৈরি করা, জবলেস গ্রোথ নয়, এমপ্লয়মেন্ট ড্রিভেন প্রোগ্রেশন, কাজ, কর্মসংস্থান, সেগুলোকে ধরে রেখে প্রগতির রাস্তা খুঁজে বার করা, এডুকেশন সেক্টর, এমপ্লয়মেন্ট সেক্টর, ম্যানুফ্যাকচারিং ইউনিটস, সার্ভিস সেক্টরস, মহিলাদের আরো বেশি করে এম্পাওয়ার করা, তাদেরকে সামনে আনা, তারা কাজের জগৎ, তাদের কাজের জগৎ তারা নিজেরা গড়ে নেবে, এই এম্পাওয়ারমেন্টটা তাদের মধ্যে গড়ে তোলা। শুধুমাত্র ভাতামুখী একটা প্রজন্ম তৈরি করা নয়, কর্মমুখী প্রজন্ম তৈরি করা। এই কাজ বামপন্থীরাই করতে পারে, বামপন্থীরা এই কাজ করবে, বাংলার দায়িত্ব দেবে।